আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি তো আফরোজ। আগুনে ক্ষয়ক্ষতি নিয়ে আরো জানাতে মহাখালীর সাততলা বস্তি থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং এই বিষয়ে বাসিন্দারা কি বলছেন? আপনাকে ধন্যবাদ। তো যেমনটা বলছিলেন যে রাত 3:30টায় এখানে আগুনের সূত্রপাত হয় এবং পরবর্তীতে আমরা দেখছিলাম যে সেখানে ফায়ার সার্ভিসে কমপক্ষে 12টি ইউনিট এসে অগ্নি নির্বাপনের যে কার্যক্রম সেটি শুরু করে এবং কয়েক ঘন্টার যে কার্যক্রম সেটি কিন্তু মোটামুটি পরবর্তীতে নিয়ন্ত্রণে আসে এবং সেখানে যেহেতু বড় একটি ঘনবস্তি ছিল সেখানে কিন্তু বড় ধরনের ক্ষতি হয়েছে এবং অনেক মানুষ এখানে বসবাস করতেন। আমরা এখানে স্থানীয়দের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি কমপক্ষে 250 থেকে 300 ঘর ছিল এই আশেপাশের এই বস্তিটার, যে কয়েকগুলো ঘর ছিল সেখানে কিন্তু কমপক্ষে 250 থেকে 300 ঘরের মধ্যে মিনিমাম 1000-এর মতো লোক এখানে কিন্তু বসবাস করত এবং প্রত্যেকেরই কিন্তু বড় ধরনের ক্ষতি হয়েছে এবং তাদের অনেকের সঙ্গে কথা বলছিলাম যে তারা শুধু পরনের যে কাপড় সেটি নিয়ে কিন্তু জীবন নিয়ে বের হতে পেরেছেন এবং সেখানে বাকি কিন্তু কোনো কিছুই নিয়ে যেতে পারেনি এবং যেহেতু খুব রাতের বেলায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে ফলে তাদের পক্ষে আসলে বের হওয়া সম্ভব ছিল না এবং যেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে এর আশেপাশে যেসব ঘর সেগুলো কিন্তু খুব দ্রুত বের হতে হয়েছে এবং পরবর্তীতে মানুষের শোরগোলের আশেপাশে বাকি যে ঘরগুলো তারাও কিন্তু বের হতে পেরেছেন, তবে তারা কিন্তু কেউ কোনো কিছু নিয়ে যেতে পারেনি। আগুনের সূত্রপাত যেটি আমরা ধারণা করছি এবং অনেকে ধারণা যেটি করছে যে পাশে একটি কিন্তু আগুনের যে ট্রান্সফরমিটার সেটি ছিল, বিদ্যুতের ট্রান্সফরমিটার সেটি বাস্ট হয়েছিল এবং বড় ধরনের এখানে একটি শব্দ হয়েছিল। সেই যে ট্রান্সফরমারটি বাস্ট হয়েছিল সেখানকার আগুন কিন্তু আশেপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে এবং সেই আগুনেই কিন্তু পরবর্তীতে পাশের পুরো বস্তিতে কিন্তু ছড়িয়ে পড়েছিল এবং সেখানে কিন্তু ব্যাপক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা কয়েকজনের সাথে কথা বলছিলাম, তাদের আমরা যে কমপক্ষে 2 থেকে 2.5 লাখ টাকা ছিল সব গিয়েছে এবং সেখানে ফ্রিজ টিভি যা ছিল সবকিছু কিন্তু পুড়ে গিয়েছে এবং আপনি জানেন যে কয়েকদিন পরে ঈদের যে প্রস্তুতি সেটি কিন্তু অনেকেই করছেন। আমরা অনেকের সঙ্গে কথা বলছি, তারা ঈদের কেনাকাটা করছেন, সেই কেনাকাটাগুলোও কিন্তু এখান থেকে শেষ হয়ে গেছে এবং যেহেতু রমজান মাস সেহরির একটি সময় ছিল সেটিও কিন্তু অনেকে ঠিকভাবে করতে পারেনি। এখন পর্যন্ত কিছু আমরা দেখতে পাচ্ছি যে বেসরকারি সংস্থা তারা সহযোগিতা করবার কিছুটা চেষ্টা করছে, বিশেষ করে কাপড়, পানীয় এবং খাবার সহ নিত্য প্রয়োজনীয় যেসব দ্রব্যাদি সেগুলো কিন্তু অনেকটা সরবরাহ করবার চেষ্টা করছেন। তবে কিছু ব্যক্তি পর্যায়ে উদ্যোগ দেখতে পাচ্ছি যাদেরকে পরনের পোশাক সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী তারা কিন্তু পুড়ে যাওয়া মানুষদেরকে আসলে চেষ্টা করছেন এখানে সহযোগিতা করবার এবং আমরা যতটুকু জানি যে 3:30টার দিকে কিন্তু আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে 12টি ইউনিট এখানে আসে ফায়ার সার্ভিসের, তারা কিন্তু 1.5 থেকে 2 ঘন্টার সর্বাত্মক অগ্নি নির্বাপন কার্যক্রমের মাধ্যমে সেটি আগুন কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এবং সেখানে তারা একটি তদন্ত কমিটি গঠন করেছে আসলে ঠিক কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি জানবার জন্য। তবে প্রত্যক্ষদর্শী যারা তারা কিন্তু বলছেন যে এখানকার বিদ্যুতের যে ট্রান্সফরমিটার সেটি কিন্তু বাস্ট হয়েছিল এবং সেখানে বিকট শব্দ হওয়ার পরে কিন্তু আগুনের সূত্রপাত হয়েছিল। এখন পর্যন্ত আমরা কিন্তু এতটুকুই দেখতে পাচ্ছি, যেহেতু আজকে কিছুক্ষণ পরে হয়তো এখানে প্রশাসনের পক্ষ থেকে এবং বেসরকারি দর্শক, আগুনের ক্ষয়ক্ষতি নিয়ে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। গাজীপুরের বাঘের বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, এখন কি পরিস্থিতি সেখানে বিরাজ করছে এবং যানজট সৃষ্টি হয়েছে কিনা এবং সেখানকার বিস্তারিত এখন কি পরিস্থিতি আমাদেরকে জানাবেন?
যেমনটা বলছিলেন, আপনি জানেন যে সকাল 8টা থেকে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়ক কিন্তু পোশাক কারখানা শ্রমিকরা কিন্তু অবরোধ করে রেখেছে। এখন পর্যন্ত 2-3 ঘন্টা পেরিয়ে গেল, কিন্তু আপনার এখন পর্যন্ত জাম কমেনি এবং সাধারণত 4 ঘন্টা অতিবাহিত হলো, এখন পর্যন্ত কিন্তু দূর দূরান্ত যারা যে সমস্ত যাত্রীরা যাবেন তারা কিন্তু আটকা পড়ে এবং দুর্ভোগ কিন্তু তারা পড়েছেন। আপনি জানেন যে গোল্ডেন রিচ পোশাক কারখানা সকালে কিন্তু শ্রমিক নিহত হওয়ার ঘটনায় কিন্তু সড়ক অবরোধ করে রেখেছে। আমরা কয়েকজন শ্রমিকের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে এখানে যে গোল্ডেন রিচ যে পোশাক কারখানা শ্রমিক রয়েছে তামান্না, উনি কিন্তু গতকাল যখন তার শরীর অসুস্থ তখন কিন্তু কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েছিলেন। তার ছুটির প্রয়োজনে কিন্তু তিনি কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েছিলেন। কর্তৃপক্ষ কিন্তু ছুটি না দিয়ে তার যে আইডি কার্ড রয়েছে সেটা কিন্তু রেখে দিয়েছিল। সেটা রেখে দেওয়ার ফলে কিন্তু তিনি হতাশাগ্রস্ত হয়ে কিন্তু বাড়ি ফিরে গিয়েছিলেন এবং পরদিন অর্থাৎ আজকে সকাল ভোর 5টায় অর্থাৎ ভোর 5:40 যখন তার পোশাক কারখানাতে আসেন, আসার পরে কিন্তু আপনার অটোরিক্সা এবং ট্রাকের চাপায় কিন্তু সে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে কিন্তু মৃত্যুবরণ করেন। এর জের ধরে কিন্তু সাধারণ যে শ্রমিক রয়েছেন তারা কিন্তু সড়কে অবরোধ করে রেখেছেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 4 ঘন্টা ধরে কিন্তু সাধারণ যাত্রী রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং গাড়িতে এখনো তারা কিন্তু মানে যার এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গাড়ির মধ্যে কিন্তু তারা দূরপাল্লার যে গাড়িগুলো সেগুলো কিন্তু এখানে আটকা পড়েছে। অর্থাৎ এখানে কিন্তু একটি দুর্ভোগের জায়গায় পরিণত হয়েছে এবং সকাল থেকেই সাধারণ যাত্রীরা কিন্তু এই শ্রমিকরা সড়ক ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাগের বাজার এলাকা কিন্তু সেখানে অবস্থান নিয়ে কিন্তু তারা আন্দোলন করছেন। এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু চেষ্টা করছেন যে তাদেরকে সরিয়ে রাস্তা থেকে সরিয়ে তাদেরকে সড়কটি যান চলাচলে স্বাভাবিক করা যায় কিনা সেই চেষ্টাও চালিয়ে যাচ্ছেন তারা। এর পাশাপাশি আপনি জানেন যে আজকে সকাল থেকেই কিন্তু ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক রয়েছে সেখানে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে কিন্তু সাধারণ যে শ্রমিক রয়েছেন তারা মৌচাক এলাকায়, গাজীপুরের মৌচাক এলাকায় কিন্তু তারা অবস্থান নিয়ে কিন্তু সড়ক অবরোধ করে রেখেছেন। সেখানেও কিন্তু একটি দুর্ভোগের জায়গায় পরিণত হয়েছে। তো আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি এখানে কিন্তু একটানা 4 ঘন্টা ধরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে গাড়ি, সারিবদ্ধ যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা এই সড়কেই অবস্থান করছেন। এবং এর পাশাপাশি যদি আমি একটু দেখাতে চাই সড়কের যে পরিস্থিতি, সেখানে কিন্তু এখন পর্যন্ত কোনো যানবাহন কিন্তু আটকা পড়ে রয়েছে এবং উভয় পাশেই কিন্তু দীর্ঘ কয়েক কিলোমিটার পর্যন্ত কিন্তু যানবাহন আটকে রয়েছে এবং দূর দূরান্ত যারা যাবেন এইরকম 2-1 জনের সাথে কথা বলার চেষ্টা করব যে আপনি কতক্ষণ ধরে এখানে অবস্থান করছেন? 1 ঘন্টা, 1 ঘন্টা বেশি হইব। কি শুনছেন এই জায়গায়? আমরা তো ওরকম কিছু খবর শুনতে পাই নাই আর কি। কেউ বলছে যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ বলছে গার্মেন্টস শ্রমিক নাকি মারা গেছে অটোতে। আমি আরো 2-1 জনের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা এখানে 4 ঘন্টা যাবত আমরা দাঁড়ায় রয়েছি। আমরা শুনছি যে একজন মহিলা গার্মেন্টস শ্রমিক মারা গেছে। আমরা এই কারণে আমরা দাঁড়ায় রয়েছি 4 ঘন্টা। তো আপনি শুনলেন যে ওনারা কিন্তু 4 ঘন্টা ধরেই কিন্তু এই সড়কে অবস্থান করছেন এবং তারা যেটা জানতে পেরেছেন যে এখানে একজন শ্রমিক মারা গেছেন, তার পরিপ্রেক্ষিতেই সাধারণ যে বিক্ষুব্ধ শ্রমিক তারা কিন্তু সড়ক অবরোধ করে কিন্তু তাদের যে দাবি দেওয়া, তাদের যে আন্দোলন সেটা কিন্তু চালিয়ে যাচ্ছেন। তো আমার কাছে এই ছিল গাজীপুর বা বাগের বাজার এলাকা থেকে সর্বশেষ। দর্শক, গাজীপুরের বাঘের বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। এমবিবিএস ও বিডিএস ছাড়া চিকিৎসকের স্বীকৃতি দেওয়া বন্ধ সহ 5 দফার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ময়মনসিংহ, যশোর ও বগুড়া মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, সেখানে কি পরিস্থিতি এখন, আমাদেরকে বিস্তারিত জানাবেন? এমবিবিএস এবং বিডিএস ব্যতীত কেউ চিকিৎসক লিখতে পারবে না, এই সহ কিন্তু 5 দফা দাবিতে আমরা দেখেছি বিগত কয়েকদিন ধরেই ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করে আসছেন এবং আজকে কিন্তু হাইকোর্টের একটি রায়কে ঘিরে কিন্তু আমরা দেখেছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সহ কিন্তু বিভিন্ন ময়মনসিংহ
5 দফা দাবি যদি মেনে না নেওয়া হয়, তাদের যে এই কর্মসূচি সেটি কিন্তু আরো সেই 5 দফা দাবি কিন্তু তারা আরো ব্যাপক করবেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন এবং বলছেন যে তাদের যে যৌক্তিক দাবিগুলো সেটি কিন্তু তাদের পক্ষে রায় আসবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। আমরা দেখেছি যে আন্দোলনের কারণে কিন্তু একেবারেই ময়মনসিংহ মেডিকেল কলেজে কিন্তু একেবারেই যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু ক্লাস পরীক্ষা বর্জন করে বিগত সময় থেকেই কিন্তু তারা আন্দোলন চালিয়ে আসছিলেন এবং আজকে কিন্তু বিশেষ করে চিকিৎসক যারা রয়েছে কিন্তু কর্মবিরতিতে রয়েছেন এবং তারাও কিন্তু ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছে, যার কারণে রোগীরা ভোগান্তির মধ্যে পড়েছেন এবং তাদের কিন্তু তারা পাচ্ছেন না, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন এবং আমরা দেখেছি যে একেবারেই রোগীদের যে দুর্ভোগ এবং সেটি কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু রোগীদের দুর্ভোগ বেড়েছে এবং দুপুর 2টা নাগাদ সেই কাঙ্ক্ষিত রায়টি আসবে, অর্থাৎ রায় যদি পক্ষে না আসে তারা বলছেন যে তাদের আন্দোলন, সেই চলমান আন্দোলন কিন্তু আরো তারা আন্দোলনের দিকে ধাবিত হবে, সেই বিষয়টি বলছিলেন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ সহ ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে কিন্তু একটি প্রতিনিধি দল তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তারা বলছেন সারা বাংলাদেশের শিক্ষার্থীরা কিন্তু ঢাকায় জড়ো হবেন এবং সেখান থেকে কিন্তু যদি তাদের পক্ষে অর্থাৎ যৌক্তিক দাবির পক্ষে যদি রায় না আসে তাহলে তারা কিন্তু ঢাকামুখী যে আন্দোলন সেটি কিন্তু ঢাকায় আন্দোলন গড়ে তুলবেন, সেই বিষয়টি তারা বলছিলেন। আমরা বেশ কয়েকজন চিকিৎসকের সঙ্গে কথা বলছিলাম এবং চিকিৎসকরাও কিন্তু বলছেন যে শিক্ষার্থী এবং তাদের যে যৌক্তিক দাবি রয়েছে, অর্থাৎ ম্যাট শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু কোনোভাবেই তাদের নামের আগে চিকিৎসক পদ ব্যবহার করতে পারবেন না, সেই বিষয়টি তারা বলছিলেন এবং তারা বলছেন যে এই বিষয়ে সরকারকে এখনই পদক্ষেপ নেওয়া দরকার এবং চিকিৎসা সুরক্ষা আইন পাশ করতে হবে, সেই বিষয়টি বলছিলেন এবং তারা কিন্তু রায়ের অপেক্ষায় রয়েছেন এবং তারা আশা করছেন তাদের পক্ষে রায় আসবে এবং তারা কিন্তু কর্মে ফিরবেন, সেই বিষয়টি তারা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে শিক্ষার্থী চিকিৎসকদের আন্দোলনের কারণে যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে তা নিয়ে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানতে চাই এবং এর জন্য আমরা চলে যাচ্ছি যশোরে এবং সেখানে আছেন আমাদের সহকর্মী সালাউদ্দিন সাগর। সাগর, আপনার কাছে জানতে চাইবো যে সেখানকার এখন কর্মসূচির বিষয়ে সর্বশেষ পরিস্থিতি কি এবং কি বলছেন শিক্ষার্থীরা, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আমি এখন রয়েছি যশোর মেডিকেল কলেজ হাসপাতালে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে ইন্টার্ন চিকিৎসক এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কিন্তু আসলে বিক্ষোভ সমাবেশ করা হচ্ছে। ম্যাটস এবং ডিএমএস বাতিলের দাবিতে মূলত কিন্তু শিক্ষার্থীরা এই আন্দোলনে নেমেছে। তো আমরা এই মুহূর্তে কথা বলতে চাই, এইখানে কিন্তু সিনিয়র অনেক চিকিৎসকরাও কিন্তু আন্দোলনের সাথে। তো আমরা একজন সিনিয়র ডাক্তারের সাথে এই মুহূর্তে আমরা কথা বলতে চাই। আমরা একটু জানতে চাই যে কি কারণে আজকের এই বিক্ষোভ সমাবেশ হচ্ছে এবং সিনিয়র চিকিৎসকরা এটার সাথে একমত পোষণ করেছে। কি কারণে আন্দোলনটা হচ্ছে? সিনিয়র চিকিৎসকরা ছাত্রদের এই দাবির সাথে একমত পোষণ করেছে। প্রথম হচ্ছে সবাই একমত এই চিকিৎসা এইসের ব্যাপারে আমরা সবাই একমত যে আমাদের একটা যৌক্তিক দাবি, সেটা হচ্ছে ডিএমএফরা আমাদের দেশে সারা পৃথিবী যেখানে চলছে একটা দেশে অন্যরকম সিদ্ধান্ত আসছে যে ডিএমএফ এবং অন্যান্য অনেকেই ডাক্তার নামে লিখতেছে। আমরা এটার বিরুদ্ধে অবস্থা নিয়েছি যে আমরা এখানে এটার ব্যাপারে আমাদের অবশ্যই একজন বা সঠিকভাবে যারা ডিগ্রি প্রাপ্ত শুধুমাত্র তারা, যেমন এমবিবিএস এবং বিডিএস ছাড়া অন্য কেউ ডাক্তার লিখতে পারবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে স্বাস্থ্য সুরক্ষা আইনের নামে যেটা সুরক্ষা আইনটা আমরা চাচ্ছি যে এটা হোক, মানে অ্যাক্টিভেট হোক এবং সেটা কার্যকারিতার মধ্যে হোক, যাতে ডাক্তার এবং রোগীদের মধ্যে যে ভুল বোঝাবুঝি কিংবা এগুলো যাতে আমরা সমাধান করতে পারি। এবং অন্যান্য কিছু ব্যাপার ছিল আমাদের, যে সেগুলো নিয়েও আমরা এগুলো একত্রিত করে ফেলেছি এবং আমাদের সর্বস্তরের ডাক্তার সমস্ত গ্রুপ সমস্ত মত আমরা একসাথে হয়েছি যে এই ব্যাপারে আমরা একমত, যে আমরা ডাক্তারদের এই যৌক্তিক দাবির সাথে সবাই একমত, সিনিয়র জুনিয়র সবাই। হাসপাতালে সেবা অব্যাহত আছে, কিন্তু যদি
তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয় সেক্ষেত্রে হাসপাতালের সেবা ব্যাহত হবে, তবে ইমার্জেন্সি সেবা চালু থাকবে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে এখানে সিনিয়র চিকিৎসকরাও কিন্তু ছাত্রদের সাথে একমত পোষণ করেছেন এবং আজকে যদি তাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে কিন্তু হাসপাতালের সেবা কার্যক্রম কিন্তু বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। তো আমরা এই মুহূর্তে আর একটু অল্প সময় আমরা একজন ইন্টার্ন চিকিৎসকের সাথে কথা বলতে চাই। আপনি ছোট করে বলবেন কি কি দাবি রয়েছে, আপনাদের দাবি না মানা হলে কি করা হবে? আচ্ছা, আমরা কিছুদিন ধরে কিছু কর্মসূচি পালন করে আসতেছি। আমাদের 5 দফা দাবি ছিল। 5 দফা দাবির প্রথমে যেটা ছিল, বাংলাদেশে একমাত্র এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী ব্যক্তিরাই ডাক্তার পদবিটা ব্যবহার করতে পারবে। কিছুদিন ধরে আমরা প্রহসন দেখে আসতেছি ডিএমএফ। এই দাবি যদি না মানা হয়, অলরেডি আমরা কিছু কর্মসূচি নিয়েছি। আমাদের বর্তমান যশোর মেডিকেল কলেজ হাসপাতাল এবং 250 শয্যা বিশিষ্ট যে সদর হাসপাতাল আছে, এই হাসপাতালের সমস্ত সকল চিকিৎসক বৃন্দ, ইন্টার্ন চিকিৎসক বৃন্দ এবং মেডিকেলের সকল শিক্ষার্থীরা অলরেডি আমরা ক্লাস বর্জন এবং কর্মবিরতি পালন করতেছি। একই সাথে আজকে থেকে আমাদের এখানে দুপুর 11টা থেকে আউটডোর সেবা, শুধু এমার্জেন্সি ব্যতীত আউটডোর সেবাটা বন্ধ সময়ের জন্য। এবং যদি আজকে যে 92তম রায় ঘোষণার যে দিনটা ধার্য করা হয়েছে, আজকে রায় যদি এটা না আসে, যদি ডিপ্লোমা ডাক্তার বলে কাউকে স্বীকৃতি দেওয়া হয়, বাংলাদেশের মানুষের সাথে যদি আর প্রতারণা করা হয়, আমরা ডাক্তার সমাজ কখনোই এই হঠকারী সিদ্ধান্ত মেনে নিব না। এবং আমরা আরো ধন্যবাদ আপনাকে। আসলে আপনি শুনছিলেন যে আসলে ছাত্ররা বলছিলেন যে আজকে যে রায়টি হবে, এই রায়টি যদি তাদের সপক্ষে না আসে তাহলে কিন্তু তারা কঠোর পদক্ষেপে যাবে। তো এই ছিল আমার কাছে যশোর মেডিকেল থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানতে চাইবো এবং আমরা সরাসরি চলে যাচ্ছি বগুড়াতে এবং সেখানে আছেন আমাদের সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, আপনার কাছেও একই প্রশ্ন থাকছে যে কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি কি, আমাদেরকে জানাবেন। তোয়া এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ছাড়া আসলে কেউ যেন ডাক্তার পদবি না লিখতে পারে। একই সাথে স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়ন, বিসিএস এ বয়স বৃদ্ধি সহ 5 দফা দাবিতে সারা দেশের মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছিল তা কিন্তু ধীরে ধীরে কিন্তু কঠোর আন্দোলনের দিকেই যাচ্ছে। আজ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আজকে শিক্ষার্থীদের সাথে যোগ দিয়েছেন সকল বিভাগের চিকিৎসকরা এবং আজকে কিন্তু এখানে প্রতীকী কর্মবিরতি পালন করা হচ্ছে। একই সাথে আজকে কিন্তু আউটডোরের সেবা বন্ধ রয়েছে রুটিন অপারেশন। একই সাথে আজকে সকালবেলা বিএমএ থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে যে শিক্ষার্থীদের এই দাবি পূরণের জন্য আজ সারা বগুড়ায় চিকিৎসকদের যে ব্যক্তিগত চেম্বার রয়েছে তা কিন্তু বন্ধ থাকবে। আমরা একটু সরাসরি কথা বলবো বিএমএ বগুড়ার সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল ওয়াহিদের সাথে, যে আজকে আপনারা কি দাবিতে শিক্ষার্থীদের সাথে আপনারাও আজকে একমত পোষণ করে দাঁড়িয়েছেন, কি দাবি থাকছে আপনাদের? হ্যাঁ, ধন্যবাদ দেশ টিভিকে। আচ্ছা, আমাদের দাবিগুলো অত্যন্ত পরিষ্কার। আমাদের দাবি হলো এমবিবিএস বিডিএস ডিগ্রি ব্যতীত কেউ নামে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। এই ব্যাপারে একটা রিট করা আছে, সে এই রিটের মানে ফয়সালা হওয়ার তারিখ পর্যন্ত 91 বার পিছিয়েছে। তো আমরা চাচ্ছি যে এবার এটা একদম ফয়সালা হয়ে যাক। হ্যাঁ, যে আমাদের যে এমবিবিএস বিডিএস ডিগ্রি প্রাপ্ত ব্যতীত কেউ যেন নামের পূর্বে ডাক্তার ব্যবহার করতে না পারে। আচ্ছা, রেজিস্টার চিকিৎসক ছাড়া অন্য কেউ স্বাধীনভাবে প্র্যাকটিস করতে পারবে না। আমাদের একটা বডি আছে, এটাকে বলে আমরা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। এই বিএমডিসি রেজিস্ট্রেশন ব্যতীত কেউ মেডিকেল প্র্যাকটিস করতে পারবে না। আচ্ছা, আগামী 7 কর্মদিবসের মধ্যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স কারিকুলাম সংস্কার কমিটি গঠন করে তাদের কোর্স কারিকুলাম পুনর্নির্ধারণ ও মানহীন সকল ম্যাচ বন্ধ বিশেষ অভিযান পরিচালনা করতে হবে। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের জন্য শূন্য পদে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক নিয়োগ এবং চিকিৎসকদের বিশেষের বয়সসীমা 34 বছরে উন্নীত করতে হবে। বেসরকারি চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়ন করতে হবে। এই সমস্ত কারণে আমরা আজকে আন্দোলনরত। আজকে আমরা এই আন্দোলন করতে গিয়ে আমি একটু কথা বলছি। আমি সাধারণ চিকিৎসকদের পক্ষ থেকে বলছি, আমাদের আজকের দাবিটা খুবই সুনির্দিষ্ট।
যে এমবিবিএস এবং বিডিএস ছাড়া অন্য কেউ ডাক্তার পদবি এবং এই পরিচয়ে রোগী দেখতে পারবে না। এটার বিরুদ্ধে আজকে একটা হাইকোর্টের রায় হওয়ার কথা আছে। রায়টা যদি আমাদের পক্ষে যায় তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের সকল কার্যক্রম উইথড্র করে ফেলবো। যদি না হয় সেক্ষেত্রে আমাদের প্রাইভেট প্র্যাকটিস থেকে শুরু করে এবং আউটডোর থেকে শুরু করে এমার্জেন্সি থেকে শুরু করে কমপ্লিট শাটডাউনের পথে আমরা চলে যাব। ধন্যবাদ আপনাকে। তো আপনি শুনছিলেন আসলে সাধারণ শিক্ষার্থী থেকে চিকিৎসকরা যেটি বলছে, দিন রাত এক করে মেধার স্বাক্ষর রেখে মেডিকেল এই ধাপ পার হতে হয়। অনেক সাধনার পর কিন্তু এই ডাক্তার পদবিটি তারা পায়, অথচ ম্যাথস থেকে শুরু করে বিভিন্ন প্যারামেডিকেলের যে পড়াশোনা, অল্প কিছুদিন পড়াশোনা করে তারা যে নামের আগে ডাক্তার লিখছে তা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় না, যা কিন্তু আজকে রায়ের মধ্যে তারা নিষ্পত্তির দাবি জানিয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তো আজকে আমার কাছে আন্দোলন নিয়ে এটি ছিল সর্বশেষ। দর্শক, এমবিবিএস ও বিডিএস ছাড়া চিকিৎসকের স্বীকৃতি দেওয়া বন্ধ সহ ৫ দফার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ময়মনসিংহ, যশোর ও বগুড়া মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। কোল্ড স্টোরেজে আলু রাখতে এসে দীর্ঘ লাইন থাকায় ভোগান্তিতে পঞ্চগড়ের কৃষক ও ব্যবসায়ীরা। বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, ভোগান্তি লাঘবের ব্যাপারে কি বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জানাবেন আমাদেরকে। তো শুভ সকাল আপনাকে। আসলে আপনি জানেন যে টানা 2 বছর অর্থাৎ গত 2 বছর আসলে লাভের কারণে কিন্তু এবারে মানুষ কিন্তু অনেক আশা নিয়ে কিন্তু আসলে এই আলু আবাদ করেছে, কিন্তু আলু আবাদ করে বাজার দর এমন পড়েছে যে কারণে কিন্তু আলু নিয়ে কিন্তু একটা বিড়ম্বনায় পড়েছে, যেই কারণে একটু সুযোগের জন্যই কিন্তু আসলে কোল্ড স্টোরগুলোতে ভিড় করছে যে আলু কিছুদিন রেখে যে সেগুলো বিক্রি করার জন্য, অন্তত পক্ষে যেন লোকসান না হয়ে কিছুটা আসল আসে, এরকম একটি অবস্থা কিন্তু বিরাজ করছে পঞ্চগড়ের আলু চাষিরা এবং ব্যবসায়ীদের। আমরা দেখেছি যে এবছর আলু কিন্তু আসলে লোকসানের মুখে। প্রতি কেজি আলু 18 টাকা থেকে 19 টাকা কেজি ধরে পড়েছে, কিন্তু বাজারে কিন্তু আলু বিক্রি হচ্ছে 12 থেকে 13 টাকা ধরে। সেই কারণে লোকসানের পরিমাণটা কিন্তু অনেক বেশি। আমরা কথা বলেছি কৃষকদের সাথে, কৃষকরা বলছে যে এবারে যদি এখন আলুটা বিক্রি করা হয় তাহলে লোকসানে পড়বে। সেই কারণে তারা কিন্তু করছে যে কোল্ড স্টোরগুলোতে আসলে ভিড় করছে যে আলু গুদামজাত করার জন্য, অর্থাৎ স্টোরেজ করার জন্য। এখানে কিন্তু আসলে স্টোরেজ করার জন্য যে ভোগান্তির কথা বলছে, সেই ভোগান্তিটা হচ্ছে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন অপেক্ষা করার পরেও কিন্তু আসলে কোল্ড স্টোরগুলোতে আলু ঢুকাতে পারছে না বলে এরকম। আমরা কথা বলবো একজন আলু নিয়ে আসা একজন ব্যবসায়ী এবং একজন কৃষকের সাথে। আপনার কাছে জানতে চাই যে আলু ঢুকাতে এসে আপনি কি ঢুকাতে পেরেছেন? আসলে আমি অনেক সকালে আসছি, আর অনেকে 2 দিন যাবত এখানে ভিড়ে আটকে গেছে। আসলে স্টোর আপনার ভিতরে অনেক জাম দেখে আসলাম আমি এখনই, তো ওইগুলো না সরা পর্যন্ত আর কোলেস্টোরে মাল ঢুকবে না। ধন্যবাদ। আমরা কথা বলবো আরেকজন কৃষকের সাথে। আপনার কাছে জানতে চাই আপনি কি আলু ঢুকাতে পেরেছেন? না, পারিনি। কালকে থেকে আছেন? যাও, আমরা কথা বললাম দুইজন, একজন ব্যবসায়ী একজন কৃষকের সাথে। তারা আমাকে যেমনটি বলছে যে আসলে সরকারি যে রেট অর্থাৎ 6 টাকা 75 পয়সা প্রতি কেজি আলুর দর সরকারিভাবে নির্ধারণ করা হলেও কিন্তু আমরা দেখেছি যে এখানে আলু ঢুকাতে যে বিড়ম্বনা অর্থাৎ যে ভোগান্তি, সেটি কিন্তু কৃষকরা এবং ব্যবসায়ীরা পোহাচ্ছে বলে জানা যাচ্ছে। কারণ 6 টাকা 75 পয়সা হলেও কিন্তু এই রেটে কিন্তু আলু ঢুকাতে পারছে না। যদিও কাগজে কলমে 6 টাকা 75 পয়সা, কিন্তু বাস্তবে কিন্তু তার চিত্র কিন্তু অন্যান্য একেবারে ভিন্ন বলে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যতই সময় যাচ্ছে এই যারা কোল্ড স্টোরেজ আছে তারা কিন্তু আসলে এই যে জনভোগান্তি যেটা কৃষক ব্যবসায়ীদের, সেগুলো আসলে করে চলছে বলে এরকম। এর থেকে পরিতাপতে তারা প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন বলে এমন জানিয়েছেন। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। তো আপনাকে ধন্যবাদ। দর্শক, কোল্ড স্টোরেজে আলু রাখতে এসে দীর্ঘ লাইন থাকায় ভোগান্তিতে পঞ্চগড়ের কৃষক ও ব্যবসায়ীরা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশেদুজ্জামান বাবু। হবিগঞ্জ শহরে নির্ধারিত কোনো ভাড়া তালিকা না থাকায় যাত্রীদের কাছ থেকে ইচ্ছে মতো অতিরিক্ত ভাড়া আদায় করছেন অটোরিকশার চালকরা। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হামজা। হামজা, এই সমস্যার সমাধানের ব্যাপারে কি বলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জানাবেন আমাদেরকে। তোহা আসলে দেখুন, হবিগঞ্জ শহরে অনেকটা অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে এই যে টমটম
অটোরিকশাগুলো। যদি আপনাকে একটু বলি যে হবিগঞ্জ পৌরসভাতে, হবিগঞ্জ শহরে শুধুমাত্র এখন প্রায় 4000-এর বেশি অটোরিকশা চলাচল করছে এবং 1300 টমটম চলাচল করছে। এর মধ্যে অটোরিকশাগুলো কিন্তু আসলে যে পৌরসভা নিজেদের যে পার্কিং ফি, সেগুলো কিন্তু এখনো পার্কিং ফির ব্যবস্থা করা হয়নি, যে কারণে আসলে তারা এখন পর্যন্ত আসলে বলা যায় যে হবিগঞ্জ শহরে যে তাদের যে কোনো বৈধতা নেই চলাচলে। তবুও প্রায় 4000 অটোরিকশা এখানে চলাচল করছে এবং এই চলাচল করতে গিয়ে যদি যে আধা কিলোমিটার সড়ক যদি যায়, তারা যদি আমি একটু আপনাকে যেই এলাকার বর্ণনা দিয়ে বলি, হবিগঞ্জ এই আমি যে জায়গাটাতে থানা সামন থেকে যদি কেউ চৌধুরী বাজারে যেতে চায়, তাহলে আসলে তার ভাড়া গুনতে হবে অন্তত 40 টাকা দাবি করে। আর যদি কেউ ভাড়া আগে তারা আসলে জিজ্ঞেস না করে যায়, তাহলে আসলে তাকে আসলে আরো বেশি অনেক সময় দিতে হয় এবং অধিকাংশ সময় কিন্তু আসলে যাত্রীদের সঙ্গে চালকদের, এই অটোরিকশা চালকদের কিন্তু আসলে একটা সংঘাতেরও সৃষ্টি হতে, বাকবিতণ্ডার সৃষ্টি হতে দেখা যায়। যদি আমি কথা বলেছিলাম হবিগঞ্জ পৌরসভার যে নির্বাহী কর্মকর্তা জাভেদ ইকবালের সঙ্গে, তিনি আমাকে যে বিষয়টি জানিয়েছেন আসলে ইতিমধ্যেই তারা এই অটোরিকশাগুলোকে আসলে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য তারা পার্কিং এর ফির ব্যবস্থা করেছেন এবং এটি গত সপ্তাহে একটি মিটিং এর মাধ্যমে আসলে জেলা প্রশাসন সহ অন্যান্য যে আসলে সুশীল সমাজের যারা প্রতিনিধি, তাদের সবার সঙ্গে আলাপ আলোচনা করে আসলে তারা একটি সিদ্ধান্ত নিয়েছেন এবং আরো যারা প্রত্যেক নাগরিকের মতামতের ভিত্তিতে কিন্তু আগামী সপ্তাহে কিন্তু আসলে একটি মিটিং করা হবে এবং সেই মিটিং এর পরে কিন্তু আসলে তাদের যে অটোরিকশার যে ভাড়া, সেই ভাড়া নির্ধারণ করা হবে এবং অটোরিকশাকে 1000 অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে এই শহরে। তো এই আসলে সাধারণ মানুষ যেটি দাবি করছেন আসলে যেন দ্রুত সময়ের মধ্যে এই ভাড়া সমস্যার সমাধান করে দ্রুত সময়ের মধ্যে আসলে তারা মানুষের মধ্যে যে আসলে যে ভোগান্তি, সেই ভোগান্তি লাঘব করেন, এই দাবি কিন্তু আসলে সাধারণ মানুষের। তো এই ছিল আমার কাছে হবিগঞ্জ শহরের যে অটোরিকশা ভাড়ার যে অতিরিক্ত মূল্য ভাড়া আদায় করছেন এই খবরের সবশেষ। আপনাকে ধন্যবাদ। হবিগঞ্জ শহরে নির্ধারিত কোনো ভাড়া তালিকা না থাকায় যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো অতিরিক্ত ভাড়া আদায় করছেন অটোরিকশা চালকরা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আমির হামজা। সাভারের বেশিরভাগ সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলে আওয়ামী লীগ নেতারা। স্বৈরাচার সরকারের পতন হলেও এসব স্থাপনা উচ্ছেদে এখনো কোনো উদ্যোগ নেই প্রশাসনের। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ানি মনিমন। এ নিয়ে জনসাধারণের কি প্রতিক্রিয়া এবং সংস্কার কাজের প্রশাসনের ধীরগতির কি কারণ দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। তো আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি পৌরসভার 6 নং ওয়ার্ডে এবং আমার পেছনে যে স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পতিত যে আওয়ামী লীগ সরকার ছিল সেই সময় কিন্তু এই সমস্ত স্থাপনাগুলো গড়ে তোলা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে টিন শেড এবং পাকা দেওয়ালও কিন্তু রয়েছে, ভবন নির্মাণও কিন্তু এই সমস্ত জায়গায় হয়েছে। তবে পতিত সরকারের পতন হলেও কিন্তু এই সমস্ত উচ্ছেদ অভিযানে, বিশেষ করে এই যে খাল দখল করে এটি কর্ণপাড়া খালের উপর নির্মিত করা হয়েছে, এই সমস্ত খালের যে জমি দখল করে এই সমস্ত স্থাপনা দীর্ঘদিন যাবৎ কিন্তু যারা আওয়ামী লীগের নেতাকর্মী ছিল তারা কিন্তু এগুলো ভাড়া দিয়ে এবং এই যে স্থাপনাগুলো গড়ে তুলে কিন্তু তারা তাদের এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। তবে সেটির বিরুদ্ধে কিন্তু আমরা প্রশাসনকে কোনো ব্যবস্থা নিতে দেখিনি। বিশেষ করে 5 আগস্টের পরবর্তীতে আওয়ামী লীগের জবরদখলে বা আওয়ামী লীগ নেতাদের দখলে থাকা বিভিন্ন সরকারি স্থাপনা কিন্তু উচ্ছেদ কার্যক্রম আমরা দেখেছি। তবে পৌরসভার এবং উপজেলার এত নিকটে এই সমস্ত স্থাপনাগুলো এখনো কিন্তু চলমান রয়েছে এবং আওয়ামী লীগের নেতারা 5 আগস্টের পরবর্তীতে তারা পালিয়ে গেলেও কিন্তু এই যে স্থাপনাগুলো, এগুলো কিন্তু তাদের লোকজন এগুলোকে দেখভাল করছে এবং এগুলো কিন্তু ভাড়া দিয়ে সেই সমস্ত ভাড়া কিন্তু তারা উত্তোলন করছেন। দেখতে পাচ্ছেন যে আমরা যে দিকটা এগিয়ে যাচ্ছি, এখানকার যে কর্ণপাড়া খালটি ছিল সেটি এখন খুবই সংকীর্ণ সরু হয়ে গিয়েছে, যে কারণে বর্ষার সিজনে কিন্তু বর্ষার মৌসুমে কিন্তু এখানে যে পানির যে স্বাভাবিক গতিপথ সেটি কিন্তু বিঘ্নিত হয়। এই কারণে কিন্তু বর্ষা এলেই এই যে কর্ণপাড়া খালের পারে যে সমস্ত বসতি রয়েছে তারা কিন্তু নানা ধরনের দুর্ভোগে পড়ে এবং এই যে এখানকার চিত্রটি যদি আপনাদেরকে আমরা দেখাই, যে এই যে এই পাশের চিত্রগুলো এখান থেকেই একদমই কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন যে কিভাবে প্রথমে এই যে খালের পারে ময়লা ফেলে এগুলোকে দখল করা হয়, এরপরে কিন্তু এখানে স্থাপনা গড়ে তোলে সেগুলো কিন্তু ভাড়া দেয়। তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের এই যে শত শত স্থাপনা, এগুলোর বিরুদ্ধে
বিরুদ্ধে কিন্তু এখনো কোনো ধরনের ব্যবস্থা উপজেলা প্রশাসন নিচ্ছে না, যে কারণে স্থানীয় যারা রয়েছেন যে এই যে খাল এলে যে তাদের বসে এলে যে এই খালের কারণে তাদের যে দুর্ভোগ বাড়ে সেটি নিয়ে কিন্তু তারা চিন্তিত, এবং তারা বলছেন যে অতি দ্রুত যেন প্রশাসনের পক্ষ থেকে এই সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সাথে যারা পরিবেশ নিয়ে কাজ করে তাদেরও কিন্তু একই দাবি। তো এই ছিল তো আমার কাছে খাল দখলের সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। সাভারের বেশিরভাগ সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলে আওয়ামী লীগের নেতারা। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন। পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের উদ্যোগে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে মাসব্যাপী দেশীয় পণ্য মেলা। এ বিষয়ে আরো জানাতে সহকর্মী ছোটন শাহ আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ছোটন, কি কি থাকছে এই মেলায় এবং ক্রেতা দর্শনার্থীদের কেমন সমাগম দেখছেন সেখানে জানাবেন। তো আজকে থেকে কিন্তু শুরু হয়েছে পুনাক নারী কল্যাণ সমিতির আয়োজিত যে পুনাক শিল্প পণ্য মেলা, এবং সেই মেলা চত্বরে আমি রয়েছি এবং আমরা দেখেছি উদ্বোধনী দিনে ক্রেতাদের দর্শনার্থীদের সমাগম আগের তুলনায় বলা যায় একটু কমই রয়েছে, তবে সময় বাড়ার সাথে সাথে এবং এই মেলার দিনক্ষণ বাড়ার সাথে সাথে হয়তো এই দর্শনার্থীদের ভিড় আরো বাড়বে এবং কেনা বেচা কিন্তু এখনো জমে উঠবে। আমরা রেস্টলে রয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে দেশীয় যে পণ্য রয়েছে সেই পণ্যের কিন্তু সারা দেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কিন্তু এই আয়োজনটি করা হয়েছে, এবং এটি পুনাকের যে সভানেত্রী তিনি উদ্বোধন করেছেন এবং তাকে একটু লাইভে যুক্ত করতে চাই। আমরা জানতে চাইবো যে এই যে মেলার আয়োজন আপনারা মাসব্যাপী করেছেন, লক্ষ্য এবং উদ্দেশ্য কি ছিল? এই মেলার লক্ষ্য ছিল যে তরুণ যে গ্রামীণ পর্যায়ে যে ক্ষুদ্র ব্যবসায়ী আছে তারা যেন এখানে মানে লাভবান হয়, তারা এখানে একটা সুযোগ পাবে, মানে নতুনভাবে শুরু যারা করতেছে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য মূলত মেলাটি আয়োজন করা হয়। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল যে দেশীয় যে পণ্য সেটি প্রসার ঘটানো এবং একই সাথে যারা উদ্যোক্তা রয়েছেন তাদেরও কিন্তু আরো উৎসাহিত করার লক্ষ্যে তাদের ব্যবসার প্রসার ঘটানোর লক্ষ্যে কিন্তু এই আয়োজনটি করছে। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই এবং জানতে চাইবো এই যে মেলায় আপনি এসেছেন, কেমন লাগছে আপনার কাছে? এই যে আমাদের হচ্ছে এসপি ভাবি পুনাকের সভানেত্রী যে মেলার আয়োজনটা করেছে তা আসলেই প্রশংসার যোগ্য। ভাবি হচ্ছে মেলার উদ্বোধনটা করে হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে, নতুন উদ্যোক্তা যারা আছে তাদের যে এই সুযোগটা হচ্ছে হওয়ার মানে সবমুখর পরিবেশে, সেটা আসলেই প্রশংসা দাবিদার। আপনার কাছে কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে। শুনছিলেন যেমনটি এখানে আসলে যারা আগত দর্শনার্থী রয়েছেন তাদের মানে অনেক দিন পরে এই যে মেলার আয়োজন দেশের চলমান পরিস্থিতির পর এটি আসলে দর্শনার্থীর কাছে অনেকটাই ভালো লেগেছে। তারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করবেন, যেহেতু সামনে রয়েছে ঈদ রয়েছে, সেই ঈদকে কেন্দ্র করেও ক্রেতারাও কিন্তু এখানে সুলভ মূল্যে পণ্য কিনতে পারবেন এমনটি তারা বলছিলেন। এবং একই সাথে এই মেলায় কিন্তু 80টি স্টল বসানো হয়েছে এবং এটি প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে এবং চলবে মাসব্যাপী। তো এ ছিল ভোলাতে যে পুনাক নারী কল্যাণ সমিতির আয়োজনে যে পুনাক শিল্প পণ্য মেলা চলছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ছোটন শাহ, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।